বুদ্ধিজীবীরা অনেকেই বিক্রি হয়ে গেছেন। ওই যে ষাট আছেন না, যারা কোনোদিন মুক্তিযুদ্ধ করে নাই, তারাই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আছে, লেখে, দিন রাত লেখে যাচ্ছে, কিন্তু বয়স ছিল 23 বছর 22 বছর, মুক্তিযুদ্ধে যায় নাই। তারা আবার মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, লিখে যায়, দিস্তার পর দিস্তা লিখে যায়। এইসব লোকের এইসব কাগজপত্র ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। এরা হচ্ছে মেরুদণ্ডহীন, এরা হলো বিক্রি হয়ে যাওয়া লোকজন। এখানে সাহস করে বলতে হবে, প্রাইম মিনিস্টারকে বলতে হবে, আপনি থামেন এখন, আপনি যে কাজগুলি করতেছেন, আপনার বাড়ির চাকর চাপরাশি 400 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক। আর যারা দুর্নীতির এগেইনস্টে কথা বলে, আপনার মন্ত্রী দুর্নীতির এগেইনস্টে কথা বলে, আপনার সচিবের দুর্নীতির এগেইনস্টে কথা বলে, তাদেরকে আপনি এক কলমের খোঁচায় ফায়ার করে দেন। এই সরকার একটা দুর্নীতিবাজ সরকার, এই সরকারের অবসান হওয়া উচিত। আমি এই কথা বিদেশের মাটিতে বসে বলতে চাইনি, আমি দেশে এসে আরো এই কথাগুলি বলবো। বিদেশে বসে সরকারের সমালোচনা করাটা যথেষ্ট সঠিক না, তারপর আমার বলতে বাধ্য হচ্ছে যে তাকে বলা উচিত সবাই উঠে যে আপনি যে কাজগুলি করতেছেন, আপনি only 1% লোক রাজাকার মুক্তিযোদ্ধা, 99% লোক মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কিন্তু তাদের সার্টিফিকেট নাই, তার মানে কি তারা রাজাকার হয়ে গেল? এটা কোন ধরনের কথা, কোন ধরনের যুক্তি? এটা কি আপনি তো দেখা যাচ্ছে যে বৃদ্ধত্ব দেখা দিচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর মানসিকতায়। স্বাধীন দেশে একটা স্টুডেন্টদের একটা আন্দোলন অথবা একটা অবস্থান, শান্তিপূর্ণ যে আন্দোলনটা ছিল, তার মধ্যে এই যে একটা বাধা নামে যে আক্রমণ, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমত দুঃখ, ভারাক্রান্ত, ক্ষুব্ধ, হতাশ একই সাথে, যে একটা স্বাধীন দেশে এই ধরনের ঘটনা কিভাবে ঘটে। আজ যে খবর পেলাম, দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় এই তরুণ ছাত্রদের রক্তে রঞ্জিত হয়ে গেছে। তরুণরা আজ অশ্বমেধের বলি হচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক। এবং আমরা যদি দেখি, এটার মূল কারণ হচ্ছে কি, যে বাংলাদেশ এখন এক স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার অধীনে চলে গেছে। এইখানে প্রতিবাদ করার কোনো ভাষা নাই, অবস্থান নাই। যারাই বলেন তাদেরকেই গুম করে দেওয়া হতো, খুন করে ফেলানো হতো। এখন গুম খুন করতে পারছে না, কারণ স্যাংশন পড়ে গেছে। এখন তার সেই গুন্ডা বাহিনীকে, কিলার বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে নিরীহ ছাত্রছাত্রীদের উপরে। ছাত্রছাত্রীদের এই যে দাবি, এই যে বৈষম্যহীনতার দাবি, এই দাবি মুক্তিযুদ্ধ চেতনার দাবি। মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে সশস্ত্র সংগ্রাম, স্বাধীন দেশ আমরা করেছি, সেই স্বাধীন বাংলাদেশের চেতনাই হচ্ছে একটা বৈষম্যহীন সমাজ। এইখানে শিশুদেরকে জন্মের পরেই আপনি ডিসক্রিমিনেট করতে পারেন না, বলতে পারেন না এই ফ্যামিলির যে শিশু, সেই শিশু লেস কোয়ালিফাইড, এই শিশু বেশি কোয়ালিফাইড। এই যে জন্মই আমার আজন্ম পাপ করে দিচ্ছেন, এটা বাংলাদেশকে বিভক্ত করে ফেলেছে। বাংলাদেশ তো একটা পরিবারতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পড়ে গেছে। এই পরিবারতান্ত্রিক থেকে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পর্যন্ত তারা ফেভার পাবে চাকরিতে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কি যুদ্ধ করেছে? আপনি, এটা তো হতে পারে না। মুক্তিযোদ্ধারা যারা এটা স্বাধীন করেছেন, তাদেরকে তো আমরা সেইভাবে মূল্যায়ন করি নাই। আওয়ামী লীগ সরকার তো সেইভাবে তাদেরকে মূল্যায়ন করা হয়নি। আপনি দেখেন যে এখন যদি তারা বলে যে আমরা তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে পারিনি, অতএব তারই ক্ষতিপূরণ হিসাবে তাদের সন্তান অথবা তাদের নাতি অথবা তারও পরবর্তী বংশধর অথবা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা সেই ক্ষতিপূরণটা করতে চাই, যাতে নাকি তাদের মুক্তিযোদ্ধাদের যে ত্যাগ, সেই ত্যাগটাকে সম্মান দেখানো। যদি এরকম কথা বলেন, এর জবাব আপনি কি দিবেন? এটা তো একটা কুযুক্তি। এটার কোনো যুক্তি হয় না যে এক জেনারেশনের কর্মের ফল আর এক জেনারেশন পাবে। এটা পরিবারতান্ত্রিক কথা, যে বাপ প্রধানমন্ত্রী ছিল, আমিও প্রধানমন্ত্রী হবো, বাপ প্রেসিডেন্ট ছিল, আমিও প্রেসিডেন্ট হবো। এই যুক্তি থেকেই তারা কিন্তু এই যুক্তি দেয়। আসলে এখানে কথা হচ্ছে কি, যে একজন ব্যক্তি তার যে কর্মকাণ্ডের উপর ভিত্তি করে তাকে মূল্যায়ন করতে হবে। যে রাজাকার তাকে তো শাস্তি দেওয়া হয়েছে। আমাদের বাড়ি শিবচরে দত্তপাড়ায়, সেখানে 13 জন রাজাকারকে হত্যা করা হয়েছে, কারণ তারা দেশ মাতৃকার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ অবতীর্ণ হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল। কেন? ওই একই কথা। কিন্তু তার যারা পুত্র কন্যা, তাদেরকে তো হত্যা করা হয়নি। একজন রাজাকারের ছেলে কি সে নিজের ইচ্ছায় সেই রাজাকারের পরিবারে জন্মগ্রহণ করছে? মানুষ যখন জন্মগ্রহণ করে, তার কি কোনো ইচ্ছা থাকে? এই যে দেখেন
নাইমুল ইসলাম খান সাহেবকে আপনার সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়েছে। 87 জন, মাত্র 87টা পোস্ট আছে সচিব পদমর্যাদা, তার মধ্যে একটা দেওয়া হয়েছে। নাইমুল ইসলাম খানের পিতা কুমিল্লায় পিস কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন, রাজাকারের থেকেও ভয়ঙ্কর বিষয়, তাকে তো নেওয়া হয়েছে। কারণ নাইমুল ইসলাম খান সেই সময় ক্লাস 8-এ পড়তেন, তার সেখানে ছেলে ছিল না, যে সেই কথাই বলেছেন, তার কোনো ছেলে ছিল না, সুতরাং তাকে তো সেই ইনোসেন্ট হিসেবেই গণ্য করা হয়েছে। তাকে তো আপনি একটা উচ্চতর পোস্ট দিয়েছেন, এটা তো হতে পারে না। রাজাকারের নাতি মুক্তিযোদ্ধার কন্যাকে বিয়ে করতে পারে, চাকরি পেতে পারে না? এই ধরনের ডিসক্রিমিনেশন করে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে বিভক্ত করে ফেলছেন। আজকে সারা বাংলাদেশে আগুন জ্বলে গেছে। আপনি কি মনে করেন যে এই যে আপনি যেটাকে বিভক্তি বলছেন, এর সূত্রপাত তো হলো মানে কোটা আন্দোলন, কোটা সংস্কারের মাধ্যমে? তো কোটা সংস্কারের জন্য যারা নাকি ছাত্রছাত্রী যারা আছে, তারা একটা দাবি করেছে যে কোটা 5% হতে পারে। তো এরকম দাবি, অথবা তারা বলছে যে 5% হতে পারে, অথবা একটা আলোচনা হতে পারে। তো আপনি কি মনে করেন একদমই কোটা থাকার দরকার নাই? অনগ্রসর শ্রেণী বলতে কারোর জন্য কোনো কোটা থাকার দরকার নাই? না, আছে, আছে। যেমন প্রতিবন্ধীরা আছে, একেবারে যারা অনগ্রসর এবং আদিবাসী, তাদের জন্য কোটা থাকতে পারে, সেটা যৌক্তিক কোটায়। সেটাকে বলা যেতে পারে কি অ্যাফার্মেটিভ অ্যাকশন, অর্থাৎ তাদেরকে একটা পর্যায়ে এনে, মুক্তিযোদ্ধারা কি অবহেলিত শ্রেণী? মুক্তিযোদ্ধারা কি আপনার নির্যাতিত নিপীড়িত শ্রেণী? যদি নির্যাতিত নিপীড়িত শ্রেণী হয় এই বাংলাদেশে, তাহলে বাংলাদেশের স্বাধীনতাই তো প্রশ্নবদ্ধ হয়ে যায়। কেন তারা নির্যাতিত নিপীড়িত হবেন? এই যে ভুয়া মুক্তিযোদ্ধা করা হয়েছে, মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা হয়েছে, আমার শিবচরে বহু মুক্তিযোদ্ধাকে নতুন করে নেওয়া হয়েছে ভুয়া হিসেবে, ভুয়া লোকজন এসে মুক্তিযোদ্ধার লিস্টের নাম লেখাচ্ছে। সারা বাংলাদেশের একই চিত্র। এটা একটা স্বার্থবাদী শ্রেণী সৃষ্টি করা হচ্ছে, সেই শ্রেণীর মাধ্যমে তারা ক্ষমতা চিরদিনের জন্য থাকতে চায়, কিন্তু ক্ষমতা তাদের থেকে সরে গেছে। এই যে আমরা দেখলাম যে চীন তাদের সমর্থন দিচ্ছে না, ভারত আর কতদিন এই ধরনের একটা সরকারকে সমর্থন দিয়ে যাবে সে বিষয়েও কিন্তু সন্দেহ আছে। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে এই অটোক্র্যাটিক, এই যে স্বৈরতান্ত্রিক সরকার চলতেছে, এই সরকারের আমি তো অবসান দেখতে পাচ্ছি। অনেকে এমনও করতেছেন যে এই যে ছাত্ররা যে সারা দেশে এখন মনে করেন সব জায়গায়, তো খালি ইউনিভার্সিটি না, স্কুল কলেজের ছাত্র দেখলাম আজকাল রাস্তায় নেমে গেছে। তো অনেকে বলছেন এটা নাকি একটা রাজনৈতিক ইন্ধনের মাধ্যমে হচ্ছে, বিরোধী দলের যারা রাজনীতি করছেন তারা নাকি ইন্ধন দিচ্ছেন, কাজেই তারা নাকি এইভাবে রাস্তায় নেমেছে। এই বক্তব্যটাকে আপনি কিভাবে? আচ্ছা, এটা একটা হাস্যকর যুক্তি। গোপাল ভাঁড়েরা এগুলি বলেন, অনেক গোপাল ভাঁড় গোয়েবলস তো আমাদের এই সরকারে ঢুকে আছে, তারা এইসব কথা বলেন। যদি ইন্ধনে আজকে সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের স্বতঃস্ফূর্ত হরতাল হতে পারে, তাহলে তো বিরোধী দল অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। এসব আসলে কথাটা হচ্ছে কি, যে ন্যাচারাল যে জাস্টিস আছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর যদি আপনি দেখেন, যে কোনো দুইটা শিশুর মধ্যে আপনি ডিসক্রিমিনেশন করতে পারেন না। শিশুর ইনোসেন্ট, তাদের জন্মই হয়, তারা ফুলের মতো পবিত্র ভাবে তাদের জন্ম হয়। তারপরে যখন তারা বড় হয়, যদি তাদের কর্মকাণ্ডে কোন রকমের রাষ্ট্রদ্রোহিতা থাকে, সমাজ বিরোধী থাকে, সেইভাবে তারা পানিশড হবে। কিন্তু জন্মেই আপনি বলে দিচ্ছেন যে এই শিশু, তোমার জন্মই আজন্ম পাপ। এটা তো সেই যে আপনার যে ব্রাহ্মণবাদ যে ছিল, আপনার বর্ণপ্রথা ছিল, যে শূদ্র বৈশ্য ইত্যাদি ইত্যাদি, সেই বিষয়টা আপনি তো বলতেছেন। আমাদের যারা যেখানে বুদ্ধিজীবীরা আছেন, সে বুদ্ধিজীবীরা, ওই যে একটা কবিতা আছে না, বুদ্ধদেব বসুর যে কবিতা, বুদ্ধিজীবী রুদ্ধ ঘরে সঙ্গীহীন আত্মরতির সম্মোহনে কাটাই দিন, একজন বুদ্ধিজীবী উঠে বলতেছে না, বরং কিছু কিছু নাটক করে, গান গায়, নাচ করে, সিনেমা করে, এই ধরনের একটা গ্রুপ আছে, তারা এই বিষয়টার পক্ষে, অর্থাৎ এই কোটার পক্ষে বিবৃতি দিয়ে যাচ্ছেন। এসব লোক কিসের বুদ্ধিজীবী? দুইটা নাটক করলে একটা বুদ্ধিজীবী হয়ে গেল? ঠিক আছে, আপনার এই কথাটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে আসলে কিন্তু আমিও আপনি বলার পরে আমি খেয়াল করছি যে এই যে একটা আন্দোলন হচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো লজিক্যাল ডিবেট আমি কিন্তু আমাদের দেশের যারা নাকি ইন্টেলেকচুয়াল গ্রুপ আছে তাদের মধ্যে দেখছি না। এটা আপনি খুব ভালো জায়গায় একটা ধরেছেন। কেন এটা আপনার কি মনে হয়, কেন তারা কোনো কোন রকম বক্তব্য দিচ্ছে না বুদ্ধিজীবীরা? এটার একটা কারণ হচ্ছে কি, যে বুদ্ধিজীবীরা অনেকেই বিক্রি হয়ে গেছেন। ওই যে ষাট আছেন না, যারা কোনোদিন মুক্তিযুদ্ধ করে নাই, তারাই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আছে, লেখে, দিন রাত লেখে যাচ্ছে, কিন্তু বয়স ছিল 23 বছর 22 বছর, মুক্তিযুদ্ধে যায় নাই, তারা আবার মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে, লিখে যায়,
দিস্তার পর দিস্তা লিখে যায়। এইসব লোকের এইসব কাগজপত্র ছিঁড়ে ফেলে দেওয়া উচিত। এরা হচ্ছে মেরুদণ্ডহীন, এরা হলো বিক্রি হয়ে যাওয়া লোকজন। এখানে সাহস করে বলতে হবে, প্রাইম মিনিস্টারকে বলতে হবে, আপনি থামেন এখন, আপনি যে কাজগুলি করতেছেন, আপনার বাড়ির চাকর চাপরাশি 400 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক। আর যারা দুর্নীতির এগেস্টে কথা বলে, আপনার মন্ত্রী দুর্নীতির এগেস্টে কথা বলে, আপনার সচিবের দুর্নীতির এগেস্টে কথা বলে, তাদেরকে আপনি এক কলমের খোঁচায় ফায়ার করে দেন। এই সরকার একটা দুর্নীতিবাজ সরকার, এই সরকারের অবসান হওয়া উচিত। আমি এই কথা বিদেশের মাটিতে বসে বলতে চাইনি, আমি দেশে এসে আরো এই কথাগুলি বলবো। বিদেশে বসে সরকারের সমালোচনা করাটা যথেষ্ট সঠিক না, তারপর আমার বলতে বাধ্য হচ্ছি যে তাকে বলা উচিত সবাই উঠে যে আপনি যে কাজগুলি করতেছেন, আপনি only 1% লোক রাজাকার মুক্তিযোদ্ধা, 99% লোক মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কিন্তু তাদের সার্টিফিকেট নাই, তাদের সার্টিফিকেট নাই, তার মানে কি তারা রাজাকার হয়ে গেল? এটা কোন ধরনের কথা, কোন ধরনের যুক্তি? এটা কি আপনি তো দেখা যাচ্ছে যে বৃদ্ধত্ব দেখা দিচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর মানসিকতায়।